প্রিয় মানুষগুলোকে রেখে নিজের আত্মীয়-স্বজনকে রেখে দূর প্রবাসে চলে যাওয়া যে এত বেশি কষ্টের, তো আজকে সেটা নিজের কাছ থেকে দেখলাম। প্রিয় মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে, একটু সুখের জন্য দূর প্রবাসে পাড়ি দেয় নিজের কাছের মানুষগুলোকে রেখে। তো আজকে আমরাও চলে গেছিলাম কোথায় বলেন তো? এয়ারপোর্টে। আজকে আমি নিজের চোখে দেখলাম এয়ারপোর্ট। অনেক আগেও একবার আসছিলাম আমি এখানে খুব ছোটবেলায়। আর আজকে তো আসছিলাম জিমকে সাথে নিয়ে। আমরা এক জায়গায় বেড়াতে যাইতে চাচ্ছিলাম, কিন্তু সেখান থেকে যাওয়ার আগে একটু এয়ারপোর্ট ঘুরেই যাচ্ছিলাম। একসময় তো জিমের আপু যাওয়ার জন্য খুবই বায়না করতো, অনেক বেশি জিদ করতো বিদেশ যাওয়ার জন্য। আর সত্যি বলতে আমার বিদেশ যাওয়া একদমই পছন্দ না, কারণ তখন তো আমার ছোট বাচ্চাও ছিল না, কার দিকে যেয়ে আমি থাকবো। আর কাছের মানুষটা যদি চলে যায় তো শ্বশুরবাড়িতে থাকাটা এমনিতে আমার অনেক বেশি কষ্টের ছিল, আরো যদি কাছের মানুষটা চলে যেত তাহলে তো থাকার কোনো প্রশ্নই ছিল না। তো যাই হোক, আমি জিমের আব্বুকে বলতাম একটা ছোট্ট বাচ্চা হইলে তারপরে তুমি যেও, কারণ তখন তো আমার সাথে থাকার মতন একজন থাক, আর তার সাথে সময় পার হয়ে যাবে আমার। তো তখন আর জিমের আব্বুকে যাইতে দেই নাই, আমি নিজে থেকে অনেক বেশি বাধা দিতাম জিমের আব্বুকে। তো যাই হোক, আমরা কিন্তু এয়ারপোর্টের উপরে চলে আসছি, আর উপরে থেকে আমরা একজনকে ফোন দিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি আগেও একবার আইছিলাম আমার শ্বশুরকে বিদায় দিতে, তখন আমি খুবই ছোট ছিলাম, বুঝতামই না। আমার দাদা দাদির হাত ধরে আমি ঢাকাতে প্রথম আসছিলাম, তো তখন জানতামও না যে এই জায়গায় আমার বিয়ে হবে আর ইনি আমার শ্বশুর হবে। আমার শ্বশুরও তখন বিদেশ যাচ্ছিল, আর আমার শ্বশুরকে বিদায় দিতে আমরা এয়ারপোর্টও আসছিলাম। তখন আমি খুবই ছোট ছিলাম, আজও কিছু আবছা আবছা মনে আছে আমার। তো আমি জিমের আব্বুকে বলতেছিলাম আর হাসতেছিলাম, আর আমি তো জানতামই না যে এই জায়গায় আমাদের বিয়ে হবে। জিমের আব্বুর সাথে গল্প করতেছিলাম। তো যাই হোক, এই জায়গায় কিন্তু এয়ারপোর্টের সামনেও চলে আসছে, আর এখন কিন্তু চলে যাবে। সবকিছু ব্যাগপত্র নিয়ে গুছাচ্ছিল। আর সবচেয়ে বেশি খারাপ লাগতেছিল জানেন, ছোট্ট একটা বাচ্চা আছে আর এত বেশি কান্না করতেছিল বাচ্চাটা, আমার অনেক বেশি খারাপ লাগতেছিল এই সময়টা। আর এখন তো তার বাবা চলে যাচ্ছে দূর প্রবাসে, কবে আসবে সেটাও জানে না। ততদিনে বাচ্চাটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে। আর বড় মানুষের থেকে কিন্তু বাচ্চাটা অনেক বেশি কান্না করতেছিল, সে তো অনেক জোরে জোরে চিল্লাই চিল্লাই কান্না করতেছিল, কিভাবে জানি বুঝছে জানি না। আর লাল জামাটা পরা যাচ্ছে যে মেয়েটা, ওইটা হচ্ছে মেয়ে, আর ছোট্ট একটা বাচ্চা যে কোলে ওইটাই হচ্ছে ছোট বাচ্চা। আর এই সময়টা আমার কাছে অনেক বেশি কান্না লাগতেছিল, বেশিরভাগ কান্না লাগতেছিল ছোট্ট বাচ্চাটার কান্নাটা দেখে। তো বাবা তো বারবারই কোলে নিচ্ছিল, আসলে ছেলে মানুষ তো তেমন কান্নাও করতে পারে না, কিন্তু ভিতরটা ফেটেই যাচ্ছিল এত ছোট বাচ্চাকে রেখে যাতে। আর এই আপু ভাইয়েরা কিন্তু আমার বাপের বাড়ি এলাকারই মানুষ, খুলনা থেকে আসছিল বিদেশে যাওয়ার জন্য। তো আমাদের এই জায়গা থেকে না খুবই কম মানুষই যায়, আর আমার দেখা মতে খুব কম মানুষই গেছে। তো আমি যখন শুনছিলাম এনারা যাচ্ছে খুলনাতে, তো খুবই অবাক হয়েছিলাম, কারণ অনেক টাকা ভাড়া, আসা যাওয়া ভাড়া তো অনেক বেশি, তারপরে যাওয়া অনেক টাকা খরচই হয়ে গেছিল, অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু খরচ হয়েছিল আমাদের বিদেশ যাওয়ার জন্য। তো যাই হোক, বাচ্চাটার কান্না দেখে এত বেশি কষ্ট লাগতেছে। আর উপরে যখন যাই সবাই শুধু কান্না করতে করতে যায়, আর নিচ থেকে কিন্তু খুশির খবর আসে। নিচে আমার কখনো যাওয়া হয়নি, আমি এই জায়গায় আসছিলাম উপরে একবার আমার হবু শ্বশুরকে বিদায় দিতে, আর এখন হচ্ছে একটা ভাইয়াকে বিদায় দিতে আসছিলাম। আর এই দ্বিতীয়বারের মতন আসছিলাম এয়ারপোর্টে, জানি না কখনো বিমানে উঠতে পারবো কিনা, খুবই ইচ্ছা আমার বিমানে ওঠা। তো জানি না, শখ তো সবারই থাকে, আমারও এরকম একটা শখ কি আছে, এই ইচ্ছাটা কখনো পূরণ হবে কিনা সেটাও জানি না। আর ভাইয়াটা হচ্ছে ভিতরে চলে গেল, আর তখনই বাচ্চাটা এত জোরে জোরে কান্না করতেছিল, তার বাবাকে আর দেখাই যাচ্ছিল না। আর এই কষ্টটা না চোখে দেখা যায় না, যেই যাবে সেই কান্না করবে এই বিদায় মুহূর্ত। তাই তো যাই হোক, ভাইয়াকে বিদায় দিয়ে যাওয়ার সময় দেখে এই জায়গা বিমানবালা গাড়ি থেকে নামতেছিল, তো দেখে ভাবলাম একটু ভিডিও করে দিই। আর আমি তো সবসময় ফোনেই দেখছি, সামনাসামনি কখনো দেখা হয়নি, আর এবার সামনাসামনি দেখেও নিলাম। তো যাই হোক, তো আমরা এই জায়গা চলে আসছিলাম, এখন হচ্ছে আমরা বেড়াতে চলে যাবো যে জায়গা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলাম। আর এখানে এত বেশি গরম ছিল সেদিন, তো যাওয়ার সময় তো একটা ঠান্ডাও কিনে দিয়েছিল একটা আপু, তো জিমও খাচ্ছিল সাথে, আমিও একটু খাচ্ছিলাম। তো দুইজনে মিলে কাড়াকাড়ি করতেছিলাম, জিমের ঠোঁটটা পুরো একবারে হলুদি করে ফেলাইছে খাইতে খাইতে। তো যাই হোক, জিমে আবার গাড়িতে ওঠার জন্য বায়না করতেছিল। আর খুলনা থেকে আপুরা আসার সময় একটা গাড়ি ভাড়া করে তারপরে নিয়ে আসছিল, অনেক রাত্রে পরে আইছিল তারা, আর এখন চলেও যাবে বাসায়। খুলনা থেকে যাওয়া আসার কিন্তু ভাড়াটাই অনেক বেশি চলে যায়। তো যাই হোক, আপুরা গাড়ি নিয়ে আসছিল, আর তো গাড়ি করে এখনই চলে যাবে। আর আমি তো জিমের আব্বুকে জিজ্ঞেস করতেছিলাম, তুমি কি পারবা আমাদেরকে রেখে বিদেশ যে থাকতে, কতদিন থাকতে হবে, তুমি কি পারবা? তো জিমের আব্বু কিন্তু আমাদেরকে রেখে একটা মুহূর্ত থাকতে পারে না, আমি যখন একা ছিলাম তখন কিন্তু আমাকে রেখে একদমও থাকতে পারতো না। আর তো এখন জিম আছে, জিমকে ছাড়া তো সে একদমও থাকতে পারে না, আমি যদি একটু বাপের বাড়ি যাই আর আমাদেরকে আনার জন্য বেশি পাগলামো করে। যাই হোক, বিদেশে যে থাকতে পারবে কিনা এটা নিয়ে দুজনে হাসাহাসি করতেছিলাম। তো ও বলতেছিল পরিস্থিতির শিকার হলে তো থাকতে হবে। তো যাই হোক, আমার তো একদমই ইচ্ছা না বিদেশে যাওয়া, যে থাকার, আমরা যেমনই থাকি, খারাপ থাকি ভালো থাকি, একসাথেই থাকতে চাই সারা জীবনে। যাই হোক, আমরা এই জায়গা থেকে এয়ারপোর্টটা দেখতেছিলাম দূরে, জিমের আব্বু সবকিছু আমার দেখায় দিচ্ছিল যে কোথা থেকে কি করে। আর আগে না এই জায়গা থেকে বিমান দেখা যেত, আর আমার হবু শ্বশুর যখন এই জায়গা থেকে যাইতেছিল না তখন কিন্তু আমরা বিমানও দেখছিলাম, বিমানে উড়েও যায়। তো এখন তো সব জায়গায় আটকাই দিচ্ছে, এখন আর দেখাও যায় না। তো যাই হোক, আমরা এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় এয়ারপোর্টটা উপভোগ করতেছিলাম, তো অনেক সুন্দর লাগে কিন্তু এয়ারপোর্টটা, কত ব্যস্ত এই জায়গায়। তো কেউ খুশির খবর নিয়ে যাচ্ছিল আর কেউ দুঃখের খবর নিয়ে যাচ্ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।